সালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ম্যাথ ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাটিগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, শতকরা। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেটা হোক জবের পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন অবশ্যই থাকবে। সো এই টপিকসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আশা করি যে কোনো পরীক্ষায় এখান থেকে 2 থেকে 3 নম্বর অথবা 1 নম্বর তো অবশ্যই থাকবে, তবে 2 নম্বরও থাকার সম্ভাবনা আছে। সো আমরা শুরু করে দিচ্ছি আজকের এই টপিকস। তবে একটা বিষয় মনে রাখবে, এই টপিকস এর ম্যাথগুলা যখন আমরা করব অনেক বেশি শর্টকাট ইউজ করবো, বিষয়টা ওইরকম না। বিষয়টা হচ্ছে আমাকে প্রথমে বুঝতে হবে যে আসলে শতকরার বেসিক বিষয়টা কি, বা শতকরা আসলে কাজটা কিভাবে করে। এই বিষয়টুকু যদি আমরা একটু মাথায় ঢুকাইতে পারি, তাহলে শতকরার তেমন কোনো সূত্র নাই, তেমন কোনো শর্টকাট নাই। জাস্ট একটু বুঝার বিষয়, মাথায় বুঝতে পারলে শর্টকাট নিজেই তৈরি করা যাবে। এবং কোনো বেসিক ওইভাবে যে খুব বেশি সূত্র মুখস্থ করতে হয় ওই রকমও কিন্তু আসলে না। সো আমরা দেখবো আসলে এখানে কি কি ম্যাথ আছে এবং কোন কোন টাইপের ম্যাথ থাকতে পারে, আমরা সব টাইপ সম্পর্কেই আলোচনা করব। আমরা যদি চলে আসি, প্রথমে দেখা গেছে যে 2 এর ভগ্নাংশ কত, বা 2 এর ভগ্নাংশ কত, 2%। দেখেন এখানে 2%, আমাদের টপিকসটা হচ্ছে শতকরা। আমরা একটা বিষয় জানি, শতকরা এর ইংরেজি হচ্ছে পার্সেন্ট। আমরা যদি একটু দেখি, শতকরা এর ইংরেজি হচ্ছে কি পার্সেন্টেজ বা শতকরা। তো পার্সেন্ট আমরা জানি, পার মানে হচ্ছে কি প্রত্যেক, এবং সেন্ট মানে হচ্ছে 100। তাইলে পার্সেন্ট মানে হচ্ছে প্রত্যেক 100-তে কত হবে। তাইলে আমাদের এখানে যখন একটা ম্যাথের ভিতরে পার্সেন্ট চিহ্নটা থাকবে, তখন আমরা কি কি বিষয় করতে পারি। যদি পার্সেন্ট চিহ্ন থাকে এবং ওই চিহ্নটা যদি উঠাইতে হয়, তখন আমরা এই চিহ্নের পরিবর্তে 1/100 দিয়ে গুণ করে দিব। কোন একটা সংখ্যার সামনে যদি পার্সেন্ট চিহ্ন থাকে, ওই চিহ্নটা উঠানোর জন্য আমরা তাকে 1/100 দিয়ে গুণ করে দিব। সো সেম ভাবে আমরা যদি কোনো একটা সংখ্যার সামনে পার্সেন্ট আনতে চাই, তখন কি করব, আমরা যদি এটাকে গুণ করার চেষ্টা করি, তাহলে 1 সমান কত হয়, 100%। তাইলে আমরা কোনো একটা সংখ্যার সামনে যদি পার্সেন্ট আনতে চাই, তাহলে 100% দিয়ে গুণ করে দিব, কারণ 100% এর মান হচ্ছে 1। 1 দিয়ে গুণ করলে যেহেতু কোনো পরিবর্তন হয় না, 100% দিয়ে গুণ করলেও কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র একটু চেহারাটা চেঞ্জ হবে। এবং যদি কোথাও পার্সেন্ট চিহ্ন দেওয়া থাকে, সেটাকে উঠাইতে হয়, তখন আমরা 1/100 দিয়ে গুণ করে দিব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এর ভগ্নাংশ কত। 2 এর ভগ্নাংশ মানে হচ্ছে এখান থেকে 2 এর সামনে যে একটা পার্সেন্ট চিহ্ন আছে, এই চিহ্নটাকে উঠিয়ে দিতে হবে। সো দেখেন আমরা কি করব, 2% মানে হচ্ছে 2 ইন্টু 1/100। তাহলে আমরা কত পাইতেছি, 2 ইন্টু 1/100, 100 হবে নিচে, সো আমরা পাবো হচ্ছে 2/100। এখন দেখেন এখানে একটা আমরা শর্টকাট বিষয় অ্যাপ্লাই করব, বা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব। এটা আসলে শর্টকাট না, শর্টকাট বিষয়গুলো হচ্ছে কি, আমরা বিশাল একটা ম্যাথকে যদি সামান্য 2-1 লাইনে করি, সেটাকে আমরা শর্টকাট বলি। এটা আসলে শর্টকাট না, এটা হচ্ছে বুঝার বিষয়, যে আসলে আপনাকে মাথায় নিতে হবে যে এটা কেন হয়। যদি এইটুকু বুঝতে পারেন, আসলে কোনো শর্টকাট না। দেখেন আমরা যদি কোনো একটা ম্যাথে এইরকম দেখি যে 0.25, আমরা এটাকে কত লিখি। যদি এটার এই দশমিক চিহ্নটা উঠিয়ে দিতে চাই, তখন আমরা কি করি, উপরে 25, আমরা 25 লিখে দিব, এবং এই যে দশমিক, দশমিকের জন্য একটা 1 দেই। ওকে, দশমিকের জন্য একটা কি দেই, 1 দেই, এবং দশমিকের পরে দুইটা ডিজিটের জন্য দুইটা শূন্য দেই। সো নিচে হয়ে যায় কত, 100, এবং উপরে এই ভগ্নাংশ সংখ্যাটার পূর্ণ রূপটা আসে। এবার যদি আমি একটু বিষয় দেখি যে এই 25/100, এইটাকে যদি আবার 0.25 আনি, তখন কি করব। দেখেন এই যে উপরে 25 আছে, এই 25টা আমি উপরে লিখলাম। লেখার পরে এই যে নিচে দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য অবশ্যই 1 এর সামনে থাকতে হবে, তখন আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করব, বা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। 1 এর সামনে কয়টা শূন্য আছে, দুইটা শূন্য আছে। যেহেতু দুইটা শূন্য আছে, এজন্য আমরা এই দিক থেকে গুণে আসবো 1 2, 2 ডিজিট পরে আমরা একটা দশমিক চিহ্ন বসিয়ে দিব। তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে 0.25। ওকে, বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে মেইন বিষয়টা হচ্ছে কি, নিচে যদি 1 এর পরে দুইটা শূন্য থাকে, আমরা উপরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা লিখে 2 ঘর পরে দশমিক চিহ্ন দিব।
যদি নিচে একের পরে একটা শূন্য থাকে তাহলে আমরা এক ডিজিট পরে দশমিক দিব, যদি তিনটা শূন্য থাকে তাহলে 3 ডিজিট পরে দশমিক দিব। এবার আসেন আমরা যদি একটু এই ম্যাথে আসি, উপরে আছে 2, আমরা 2টা লিখে নিব। এবার দেখতে পাচ্ছি এখানে নিচে 1 এর সামনে দুইটা ডিজিট পরে দুইটা শূন্য আছে, সো অবশ্যই 2 ডিজিট থাকবে। যেহেতু এক ডিজিট আছে আমরা আরো একটা শূন্য দিয়ে এখানে দশমিকটা বসাবো, তাহলে কিন্তু কাজ শেষ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই ম্যাথগুলা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে, যদি আসে তাইলে এটা কিন্তু এত কিছু করার দরকার নেই, আমরা জাস্ট এটা দেখেই বুঝতে পারবো। এখানে 2% মানে হচ্ছে 2/100, তাহলে যেহেতু 2/100 তাইলে এখানে আমরা আরেকটা শূন্য দিয়ে পিছনে একটা দশমিক বসিয়ে দিব, তাহলে পয়েন্ট অ্যান্সারটা হবে 0.02। ওকে, এরপরে দেখেন 35 এর ভগ্নাংশ কত। আমরা এটা দেখে বুঝতে পারছি অ্যান্সারটা হবে 35/100। যেহেতু 35/100, সো 35 নিচে দুইটা শূন্য আছে, এজন্য এখানে দশমিকটা বসবে, তাহলে 0.35 হবে অ্যান্সার। এরপরে দেখেন 125 এর ভগ্নাংশ কত। তাহলে 125 এর ভগ্নাংশ মানে হচ্ছে 125/100। আমরা যদি এখান থেকে দুইটা শূন্যের জন্য বসিয়ে দেই তাহলে 125, যেহেতু দুইটা শূন্য আছে এজন্য 1 2, এখানে দশমিক চিহ্নটা হবে, অর্থাৎ 1.25 হবে অ্যান্সার। দেখেন এই ম্যাথগুলা কিন্তু এডমিশন টেস্টে বা বিভিন্ন চাকরির পরীক্ষাও আসে, তো আমরা কিন্তু এইভাবে করে দিব, কোনো কষ্ট নাই এবং বিশেষ কোনো হিসাবও করতে হবে না। আর যদি আপনি চিন্তা করেন যে ওইখানে উপরে নিচে তো আমরা 25 দিয়ে কাটতে পারি, তাহলে 5×25 125, 4×25 100, তারপরে 5/4, 5 কে 4 দ্বারা ভাগ করব, ভাগ করলে 1.25 আসবে। তো এত কাহিনী করার দরকার নেই, আমরা এটাকে খুবই শর্টকাটে করে ফেলবো। এরপরে দেখেন 13 সমস্ত 4/3। এখানে একটু বাংলা ইংরেজি মিক্স হয়ে গেছে, ম্যাথটা হচ্ছে মূলত 13 সমস্ত, নিচে 4 এবং উপরে আছে 3। আমরা এই রকমের ভগ্নাংশ গুলাকে বলি মিশ্র ভগ্নাংশ। যদি মিশ্র ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সো এটা সমান হবে, নিচে থাকবে 4, উপরে হবে কত 4 13 52 এবং 3 হবে 55। নিয়মটা হচ্ছে নিচে যেটা থাকবে তার সাথে গুণ করতে হবে, গুণ করে যা পাবো তাকে উপরেরটার সাথে যোগ করতে হবে। তাহলে 4 13 52 এবং 3 হচ্ছে 55, তার মানে আমাদের এখানে কত দাঁড়াইলো 55/4%। সো এটাকে আমরা 1/100 দিয়ে গুণ করে দিব, 4 × 1/100। ওকে, এবার যদি আমরা একটু কাটাকাটি করি, 5 দিয়ে কাটতে পারি, 5 11 55 এবং 5 20 100। সো অ্যান্সারটা হবে উপরে 11 এবং নিচে হবে 4 দুগুণে 8, অর্থাৎ 80। ওকে, সো এটাই কিন্তু অ্যান্সার, এটাকে আর ভাগটাগ করার দরকার নেই, অপশনে দেখা যাবে যে এরকমই থাকবে। এরপরে আমরা যদি আরো একটা ম্যাথে আসি, 1/4 এর ভগ্নাংশ কত। তাহলে দেখেন 1/4 × 1/100, সো অ্যান্সারটা হয়ে যাবে 1/400। আশা করি এগুলা সবাই করতে পারবেন, খুবই সহজ। এরপরে দেখেন কখনো কখনো এইরকম হয় যে ভগ্নাংশ একটা ছিল, আমরা পূর্ণ সংখ্যায় দেখছিলাম, একটা মিশ্র ভগ্নাংশে দেখছি আর একটা প্রকৃত ভগ্নাংশে দেখছি। কখনো কখনো এভাবে অনুপাত আকারেও কিন্তু দেওয়া থাকতে পারে। যদি অনুপাত আকারে দেওয়া থাকে, আমরা সব সময় মনে রাখবো অনুপাতের পিছনে যে মানটা থাকে এই মানটা বসবে উপরে এবং অনুপাতের পরে যে মানটা থাকবে সেই মানটা হবে শেষে। অর্থাৎ এখানে কত আছে 3.5 আছে, বলা হয়েছে একে শতকরায় প্রকাশ করলে কত হবে। তাইলে এখানে দেখেন তো ভগ্নাংশ থেকে শতকরা, আমরা একটু আগে দেখে আসছিলাম যে কোনো একটা সংখ্যার সামনে যদি পার্সেন্ট চিহ্ন আনতে হয় তখন তাকে 100% দিয়ে গুণ করতে হয়। সো আমরা এটাকে কি করব 100% দিয়ে গুণ করে দিব, তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে দেখেন 5 20 100 এবং 3 20 60, অর্থাৎ 60%। তাহলে কাজটা হবে কি, যদি অনুপাত আকারে দেওয়া থাকে অনুপাতের প্রথম মানটা উপরে হবে, দ্বিতীয় মানটা নিচে হবে, তাকে যেহেতু আমরা শতকরায় প্রকাশ করব এজন্য 100% দিয়ে গুণ করে দিব। দেখেন সেম ম্যাথ, তাহলে এটা কত হবে 1/5 × 100%। তাহলে অ্যান্সারটা পাবো হচ্ছে 5 20 100, অর্থাৎ 20%। দুইটাই কিন্তু একই ম্যাথ, জাস্ট একটু মানটা পরিবর্তন।
এবং এই দুইটা কোশ্চেনেই কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন। এরপরে দেখেন 16/15 শতকরা প্রকাশ করলে কত হবে। তো দেখেন 6/15, তাহলে উপরে 6 নিচে হচ্ছে 15, গুণ করতে হবে 100% দিয়ে। আমরা যদি একটু গুণ কাটাকাটি করার চেষ্টা করি, এখানে একটা বিষয় মনে রাখবেন, শতকরার ম্যাথ গুলাতে যেটা সবচেয়ে বেশি প্যারাদায়ক হয় সেটা হচ্ছে উপরে নিচে কাটাকাটি করা, যে কোনটাকে কত দিয়ে কাটা যাবে, কাটলে তাড়াতাড়ি সহজ করা যাবে। এই বিষয়টা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আয়ত্তে থাকবে যে একটা ম্যাথকে খুব তাড়াতাড়ি কাটাকাটি করার জন্য কি কি টেকনিক অ্যাপ্লাই করা যায়। যেমন দেখেন, আমরা উপরে এবং নিচে 5 দিয়ে কাটতে পারি। তো এইটাকে যদি আমরা প্রথমে 3 দিয়ে কেটে নেই, তাহলে নিচে থাকবে 5, 3 5 15 এবং 3 দুগুণে 6, এবং দেখেন 5 20 100। তো আমরা অ্যান্সারটা পেয়ে যাব হচ্ছে 40%। ওকে, এইবার দেখেন, কখনো কখনো ম্যাথ গুলো একেবারে সহজ ভাবে না থেকে একটু ঘুরে গাড়ায়া বাংলা কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে। যদি এভাবে থাকে তখন আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে কথাগুলো কি বলা হয়েছে। যেমন দেখেন, বলা হয়েছে কোন গ্রামের 25/18 শিক্ষিত, তাহলে শতকরা কতজন লোক অশিক্ষিত। দেখেন এখানে আসলে বলা হয়েছে কি, কোন একটা গ্রামের যত জনসংখ্যা আছে তার 25/18 হচ্ছে শিক্ষিত। বলা হয়েছে ওই গ্রামের কতজন অশিক্ষিত। এখন আমাদেরকে আসলে কি কাজটা করতে হবে, দেওয়া আছে শিক্ষিত এবং চাওয়া হয়েছে কতজন লোক অশিক্ষিত। তাইলে আমরা কি করব দেখেন, আবার বলা হয়েছে শতকরা, তার মানে অ্যান্সারটা পার্সেন্টে থাকবে। অ্যান্সারটা যেহেতু পার্সেন্টে থাকবে, এবার দেখেন কোন একটা গ্রামে শিক্ষিত হচ্ছে কত, 18/25। 18/25 হচ্ছে শিক্ষিত। এখন আমরা যদি এটা বের করতে পারি যে এইটা শতকরা কত পার্সেন্ট, তাইলে কিন্তু আমরা অশিক্ষিতটা বের করতে পারবো। কারণ শিক্ষিত যত পার্সেন্ট হবে নিশ্চয়ই অশিক্ষিত হবে তার বাকি যত পার্সেন্ট থাকে, অর্থাৎ 100 এর মধ্যে। তো দেখেন 18/25 100 এর কত পার্সেন্ট। তো আমরা এটাকে 100% দিয়ে গুণ করে দিব, তাহলে পাবো হচ্ছে 4 25 100, 4 8 32 এবং 4 1 4 3 7, অর্থাৎ 72%। এবার দেখেন যেহেতু এই 18/25 অংশ ছিল শিক্ষিত, সো এই 72% হবে কি শিক্ষিত। ওকে, তাহলে এই 72% যদি হয় শিক্ষিত, তাহলে আমরা অশিক্ষিত কত পাবো, অশিক্ষিত হবে, যেহেতু দেখেন এখানে বলা হয়েছে 72%, তার মানে হচ্ছে 100 এর মধ্যে 72 জন। তো অশিক্ষিত হবে কত, 100 মাইনাস 72, অর্থাৎ কত হয়, 100 মাইনাস 72, 28%। তাহলে 28% হবে কি অশিক্ষিত এবং অ্যান্সার হবে 28%। তো এই ম্যাথগুলা যখন পরীক্ষায় থাকবে তখন অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, যে এখানে যে মানটা দেওয়া আছে ওই মানটা কিসের দেওয়া আছে এবং যেই মানটা চাওয়া হয়েছে ওই মানটা কিসের চাওয়া হয়েছে। অপশনে দেখবেন 72% এবং 28% দুইটাই কিন্তু অপশনে থাকে, এবং কতে থাকে 72% এবং ঘতে থাকে গিয়া 28%। অ্যান্সারটা দেখি যখন আসবে 72 চলে আসবে, অনেকে 72টা বৃত্ত ভরাট করে দেয়, কিন্তু অ্যান্সার আসে কি নেগেটিভ মার্ক। এরপরে দেখেন 50 এর 10% কত, আমরা টাইপ 3 তে চলে আসছি। এখানে হচ্ছে একটা সংখ্যা দেওয়া থাকবে, তার 10%, 5%, 20% কত হবে সেটা নির্ণয় করতে হবে। যেমন মনে করেন দুইজন ব্যক্তি কোন একটা বিজনেস করে 2400 টাকা আয় করলো। এখন বলা হলো তাদের চুক্তিতে ছিল যে যত টাকা আয় করবে তার 20% একজন পাবে এবং 80% অন্যজন পাবে। তাহলে তো আমাদেরকে হিসাব করতে হবে যে এই 2400 এর 20% কত। ওকে, এই ম্যাথগুলোর ওই রকমই ম্যাথ বা একই ম্যাথ। তো এখানে বলা হয়েছে 50 এর 10% কত। তো দেখেন 50 এর 10%, আমরা জানি ছোটবেলায় দেখে আসছি এর শব্দের অর্থ হচ্ছে গুণ, অর্থাৎ 50 এর 10% মানে হচ্ছে 50 গুণ এবং 10% মানে কত, 10/100। 10% মানে হচ্ছে 10/100। এইবার যেহেতু 50 এবং 10 গুণ অবস্থায় আছে, আমরা এই শূন্য এবং এই দুইটা শূন্য কেটে দিতে পারি। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে উপরে থাকবে 5, নিচে থাকবে 1, অর্থাৎ মাত্র 5 টাকা। তাহলে 50 এর 10% কত হবে, 5। এরপরে দেখেন 15.6 এর 8% কত। তো দেখেন 15.6 এর 8% মানে হচ্ছে গুণ 8/100।
সো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যখনই এই সকল ম্যাথে ভগ্নাংশ থাকবে আপনারা সব সময় চেষ্টা করবেন ভগ্নাংশটাকে বাদ দিয়ে কাজ করার জন্য। সব সময় চেষ্টা করবেন ভগ্নাংশটাকে বাদ দিয়ে কাজ করার জন্য। তাহলে আমরা এখান থেকে কত পাবো দেখেন, 1 5 6, এটাকে যদি আমরা দশমিকটা উঠিয়ে দেই, নিচে দশমিকের জন্য একটা 1 এবং সামনে হবে একটা 0 গুণ 8/100। ওকে, এবার দেখেন আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কত পাইতেছি। 8 দিয়ে যদি আমরা 100 কে কাটি, কাটা যাবে না, তবে 4 দিয়ে কাটতে পারি। 4 দুগুণে 8, 4 25-এ 100। ওকে, এবং এখানে উপরে নিচে আমরা চাইলে একটু কাটাকাটি করতে পারি অথবা এটা দিয়ে কাটতে পারি। 5 দুগুণে 10 এবং উপরে 2 একে 2। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। নিচে থাকবে হচ্ছে 25 ইন্টু 5, অর্থাৎ 5 25-এ 125 এবং উপরে থাকবে 156। এটাই কিন্তু অ্যান্সার। সো দেখেন আমরা যদি এটাকে এভাবে না এসে এই ভগ্নাংশটাকে অনেকভাবে গুণ ভাগ করার চেষ্টা করতাম তাহলে কিন্তু একটু কঠিন মনে হইতো। আর এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ আকারে নিয়ে নেই তখন কিন্তু আমাদের গুণ ভাগগুলো সহজ হয়ে যায়। এবার দেখেন 90 এর 3/2 অংশ কত। সো দেখেন একই নিয়ম, 90 গুণ 2/3 গুণ হবে, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে এজন্য 1/100 দিতে হবে। সো আমরা এই শূন্য কেটে দিতে পারি, 3 দিয়ে যদি ভাগ করি 3 3 হবে 9। তাহলে উপরে পেয়ে যাব 3 দুগুণে 6 এবং নিচে থাকবে 10। আমরা যদি এটাকে একটু কাটাকাটি করি তাহলে কত হবে, 0.6 হবে। কারণ দেখেন এই যে নিচে 10, তার মানে দশমিকের পরে 1 ডিজিট। সো দেখেন এই যে পূর্ণাংশের পিছনে একটা ডিজিট পরেই দশমিক চিহ্নটা বসবে। ওকে, এরপরে দেখেন 8 এর 8% কত। এই ম্যাথগুলো আমরা আরো একটু সহজে করতে পারি। 8 এর 8% মানে হচ্ছে 8 ইন্টু 8/100। তো আমরা পেয়ে যাব হচ্ছে 64/100। তাহলে অ্যান্সারটা হবে 0.64। এবার এগুলাকে যদি আমরা আরো একটু শর্টকাটে করতে চাই তখন কি করব দেখেন, এত ম্যাথ করারও দরকার নাই। 8 এর 8%, তাহলে 8 কে 8 দ্বারা গুণ করে 100 দিয়ে ভাগ, তাহলে 8 আর 64/100, যেহেতু 2 ডিজিট পরে দশমিক বসবে এজন্য 0.64 হবে। এবার দেখেন 2 এর 4% কত। তাহলে দেখেন আমরা খুব সহজভাবে করতে পারতেছি। 2 এর 4%, তাহলে 4 দুগুণে হচ্ছে 8, যেহেতু পার্সেন্ট তাহলে 100 দিয়ে ভাগ, পিছনে একটা দশমিক শূন্য দিয়ে দশমিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ 0.08 হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখেন 85 এর 85% কত। 85 এর 85%, তার মানে হচ্ছে 85 ইন্টু 85 ভাগ হবে 100। এবার এখানে একটু বিপত্তি বাজে যে 85 কে 85 দিয়ে গুণ করলে কত হবে। আমরা এই গুণগুলা শর্টকাটে করব। আমি একটা বিষয় দেখিয়ে দেই, যেমন 75 গুণ 75, 25 গুণ 25, তারপরে 35 গুণ 35। অর্থাৎ কোন একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা দিয়ে গুণ করি এবং সংখ্যাটা শেষে যদি 5 থাকে তখন আমরা এটাকে একটা শর্টকাট ট্রিক্সে করতে পারি। সেটা হচ্ছে এখানে দেখেন পিছনে যে সংখ্যাটা আছে এই সংখ্যার বড় সংখ্যার সাথে গুণ করতে হবে। এই সংখ্যার বড় সংখ্যা হচ্ছে 8, তাইলে 7 কত হবে, 56। এরপরে এই যে 5, এই 5 কে 5 দিয়ে গুণ করব, তাহলে 5 5 25। ওকে, এবার দেখেন আমরা যদি 25 ইন্টু 25 গুণ করি তাহলে পাবো হচ্ছে 2 কে এর বড় 3 দিয়ে যদি গুণ করি 3 দুগুণে 6 এবং 5 5 হবে 25। এটাকে যদি গুণ করি তাহলে 3 এর সাথে 4 গুণ হবে, 3 4 12 এবং 5 5 25। তো আশা করি এই গুণগুলো সবাই পারবেন। আমাদের এটাকে যদি গুণ করে দেই কত পাবো, 8 এর সাথে গুণ হবে 9, তাহলে 8 নং 72 এবং 5 5 25। নিচে আছে কত, 100। আমরা এটাকে যদি ভাঙিয়ে দেই বা ভগ্নাংশকে যদি দশমিক আকারে আনি, যেহেতু দুইটা ডিজিট আছে সো অ্যান্সারটা হবে 72.25। ওকে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এগুলা যদি বুঝে থাকেন পরীক্ষায় দেখবেন সময় বেশি লাগবে না। পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি সময় লাগে ম্যাথে সেটাই হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন, যত শর্টকাটে করতে পারবেন, ম্যাথের অ্যান্সার করা তত সহজ হবে এবং তত সময় বাঁচবে, কম সময় লাগবে। এরপরে দেখেন 102 এর 92% কত।
102 এর 92% মানে হচ্ছে 102 ইন্টু 92 ভাগ হবে 100। এবার দেখেন আমরা এই গুণটা কিভাবে করব। এই গুণটা যদি আমরা করতে চাই তখন দেখেন 102 কে যদি আমরা 92 দিয়ে গুণ করি, আমরা সব সময় স্বাভাবিকত যেটা করি সেটা হচ্ছে 2 দিয়ে 102 কে গুণ করি, একটা একটা করে গুণ করি, তারপরে নিচে আরেক লাইনে গিয়ে 9 দিয়ে আবার 2 0 1 এই তিনটাকে গুণ করি। আমরা এই কাজটা না করে আমরা এখানে এই যে 92 আছে 92 দিয়ে তিনটাকে গুণ করব। তাহলে বিষয়টা দেখেন, এই 92 দিয়ে যদি 2 কে গুণ করি, আমরা জানি 90 দুগুণা হচ্ছে 180, সো 92 দুগুণা কত হবে 184, 92 দুগুণে হবে 184, 184 এর সাইডটা আমরা এখানে বসাবো এবং হাতে থাকবে 18। ওকে, এইবার এই 92 দিয়ে শূন্যকে গুণ করব। 92 দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে শূন্য হবে, শূন্য প্লাস 18 হবে 18, 18 থেকে আমরা এখানে 8 বসাবো, হাতে থাকবে 1। এবার দেখেন 92 ইন্টু 1 এ হবে 92 আর এ 1 যোগ করলে হবে 93, অর্থাৎ 9384 হবে গুণফল। ওকে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন আমরা কিভাবে করব, অর্থাৎ এই সংখ্যাটাকে আলাদাভাবে 2 এবং 9 দিয়ে গুণ না করে একসাথে 92 দিয়ে গুণ করে দিব। সো আমাদের 9384 ভাগ হবে 100, অ্যান্সারটা হবে 93.84। ওকে, এরপরে দেখেন 8% এর 3%, 60% এর 3% কত হবে। সো দেখেন 60% মানে হচ্ছে 4 ভাগ 100 গুণ 3% মানে হচ্ছে 3 ভাগ 100। তাহলে কত পাইতেছি, 3 4 12, নিচে একের সামনে 4টা শূন্য, অর্থাৎ অ্যান্সারটা হবে 0.0012। কারণ হচ্ছে যেহেতু 4টা শূন্য, দশমিকের পরে 4টা ডিজিট থাকতে হবে, এখানে শুধু 2 ডিজিট ছিল, এজন্য এক্সট্রা 2টা শূন্য দিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়গুলো। এবার দেখেন পরবর্তী ম্যাথ, 5 এর কত শতাংশ 7 হবে। 5 এর কত শতাংশ, আমরা কিন্তু নতুন টাইপে চলে আসছি, অর্থাৎ টাইপ হচ্ছে 4। আগেরটাই ছিল, প্রথমটাই ছিল একটা পার্সেন্ট দেওয়া ছিল, পার্সেন্ট উঠাইছি, পরেরটায় পার্সেন্ট আনছি, তারপরে ছিল একটা সংখ্যার নির্দিষ্ট অংশ কত। এবার বলা হয়েছে কত অংশের মান। যেমন মনে করেন দুইজন ব্যক্তি কোন একটা বিজনেস করে 1200 টাকা আয় করলো, 1200 টাকা আয় করার পরে একজন ব্যক্তি 400 টাকা পাইলো। এখন বলা হইলো এই ব্যক্তি যে 400 টাকা পাইছে সে এই 1200 টাকার কত পার্সেন্ট পাইছে। ওকে, তাহলে এই সব ম্যাথে অনেকে অনেকভাবে অনেক সূত্র শিখায়, কোনো সূত্র শিখার দরকার নেই, আমরা ধরে নিব কত শতাংশ, এই কথাটুকু যদি চায় আমরা সব সময় ধরে নিব x শতাংশ। ওকে, তাহলে 5 এর কত শতাংশ, আমরা ধরে নিব 5 এর x শতাংশ 7, তার মানে 5 এর x শতাংশ, তার মানে হচ্ছে x ভাগ কত 100। 5 এর x শতাংশ, দেখেন 5 এর x পার্সেন্ট সমান 7, তাহলে 5 ইন্টু x ভাগ 100 সমান কত হবে 7। আমরা এখান থেকে যদি x এর মান বের করি তাহলে 7 ইন্টু 100, 5 ছিল উপরে চলে আসবে নিচে, তাহলে 5 20 100 এবং 7 দুগুণে কত 140 হবে অ্যান্সার। তাহলে বলেন তো 5 এর কত শতাংশ 7 হবে, 140%, সামনে একটা 10% চিহ্ন আসবে। ওকে, বিষয়টা বুঝতে পারছেন। বিষয়টা হচ্ছে কি, যখন আমাদেরকে বলা হবে কত শতাংশ তখন আমরা সব সময় ধরে নিব x শতাংশ, ধরে আমরা ম্যাথটা করব। এরপরে দেখেন 25 এর কত শতাংশ 0.20। সো দেখেন 25 এর কত শতাংশ, তাহলে আমরা x শতাংশ ধরে নিব, তাহলে 25 ইন্টু x ভাগ 100 সমান কত 0.20। আমরা এটাকে লিখতে পারি কত 20/100। ওকে, 20/100 লিখতে পারি। অতএব x সমান কত হবে 20 ইন্টু 100, আর এখানে হবে নিচে 100 আগে থেকেই ছিল, গুণ হবে এই 25, তাহলে এই 100 100 বাদ হয়ে গেল, আমরা পাবো হচ্ছে 2/25, সরি 2/25 না তো 20/25। আমরা যদি একটু কাটাকাটি করি দেখেন 4 পাঁচা হবে 20 এবং 5 পাঁচা হবে 25, অর্থাৎ 4/5 হবে কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আর এটাকে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি বা দশমিক আনার চেষ্টা করি তাহলে কত হবে, একটা শূন্য হবে, 400 হবে 40, 5 আর 40 অর্থাৎ 0.8। ওকে, এরপরে দেখেন
বলা হয়েছে 3/4 হাফ এর শতকরা কত। এই ম্যাথগুলো একটু বুঝতে হবে। এখানে আসলে মেইন কে এবং অংশকে বলা হয়েছে 3/4। আমরা যদি এরপরে একটু থামি, যেমন আমি বললাম আমি তোমার কি হই, আরেকটা হচ্ছে তুমি আমার কি হও, এই বিষয়গুলো বুঝতে হবে। আমি যদি বলি যে আমি তোমার কি হই, তার মানে মেইন অবজেক্ট হচ্ছে তুমি এবং আমি হচ্ছি তার সাপেক্ষে। তাহলে এখানে বলা হয়েছে 3/4 হাফ এর শতকরা কত শতাংশ। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে হাফ এবং 3/4টা হচ্ছে কি ওর সাপেক্ষে অবজেক্ট। ওকে, তাইলে এখানে মূলত হচ্ছে হাফ এর কত শতাংশ হবে 3/4। তাহলে আমরা বের করতে পারি হাফ ইন্টু এক্স ভাগ 100 সমান হবে 3/4। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করে নেই তাহলে পাবো হচ্ছে 3 গুণ 100 গুণ 2 ভাগ হবে 4। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 4 25 100, 25 ইন্টু 2 হবে 50 এবং 3 50 হবে 150 অর্থাৎ 150%। ওকে, এই ম্যাথগুলো হচ্ছে জাস্ট একটু ভাষাগুলো বুঝতে হবে, ভাষাগত চেঞ্জ থাকবে। যেমন এইটা দেখে বুঝতে হবে এখানে আসলে কার সাপেক্ষে কে কে সাবজেক্ট এবং কে অবজেক্ট। এবার দেখেন 25 5x এর শতকরা কত হবে। তার মানে এখানে 5x হচ্ছে সাবজেক্ট, তাহলে 5x যেহেতু এখানে x ধরা হয়েছে আমরা এখানে x না ধরে a ধরবো। a ভাগ 100 সমান হচ্ছে 25। তাহলে অ্যান্সারটা পাবো হচ্ছে a এর মানটা নির্ণয় করব, তাহলে 25 ইন্টু 100 ভাগ হবে 5x, ভাগ হবে 5x। তাইলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি 5 5 হবে 25, তার মানে অ্যানসারটা পেয়ে যাব 500 ভাগ x। যেহেতু x একটা সংখ্যা এখানে চলক হিসেবে দেওয়া আছে আমাদের কিছুই করার নাই, এইটাই অ্যানসার হবে। ওকে, এবার দেখেন 2 এর শতকরা 2 এর কত শতাংশ 8 হবে। 2 এর কত শতাংশ 8 হবে, তার মানে 2 হচ্ছে সাবজেক্ট। তাহলে 2 ইন্টু x ভাগ 100 সমান হবে 8। তাহলে x সমান হবে 8 ইন্টু 100 ভাগ হবে 2। তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি হবে 4, তার মানে 400%। দেখেন এই ম্যাথগুলাকে আমরা এভাবে না করে অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে যদি এইভাবে থাকে এখানে দেখতে হবে মূল কোনটা। মূল হচ্ছে 2, আমরা x এর মান নির্ণয় করব, যেটা মূল সেটা সব সময় নিচে বসে বাকি সব উপরে বসে। তাইলে 4 ইন্টু 8 ইন্টু 100। সো এইভাবে আমরা না করে আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করব, তাহলে যে কোনো ম্যাথেই যেভাবেই থাকুক খুব সহজে করতে পারবো। এবং যদি এখানে এই মানগুলা ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাতেও কোনো পরিবর্তন হবে না, আমরা সবসময় x ধরে করব। এরপরে দেখেন একটি বস্তুর দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হলো। এই ম্যাথগুলা ইদানিং একটু বেশি বেশি আসে যে কোনো ভর্তি পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায়। একটি বস্তুর দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হলো, পূর্ব মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ। দেখেন এখানে বস্তুর দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হইলো, তার মানে পূর্ব মূল্য কত, পূর্বে ছিল 10 টাকা এবং বর্তমান হচ্ছে 15 টাকা। বলা হয়েছে পূর্ব মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ। তার মানে এখানে দেখেন তো কে সাবজেক্ট এবং কে অবজেক্ট। বলা হয়েছে পূর্ব মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ, তার মানে বর্তমান মূল্যটা হচ্ছে সাবজেক্ট এবং পূর্ব মূল্যটা হচ্ছে অবজেক্ট। তাইলে কোশ্চেনটা হবে কি 15 10 এর দেখেন পূর্ব মূল্য অর্থাৎ 10 15 এর কত শতাংশ, 10 15 এর কত শতাংশ। তাহলে 15 ইন্টু এক্স ভাগ 100 সমান হবে 10। আমরা এখান থেকে যদি এক্স এর মানটা বের করি তাহলে এক্স সমান পাবো হচ্ছে 10 ইন্টু 100 ভাগ হবে 15। ওকে, এবার যদি একটু কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 2, এখানে থাকবে 3, অর্থাৎ 200 ভাগ হবে 3। ওকে, তারপরে দেখেন একটি বই প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ, বইটি 68 টাকায় বিক্রয় করলে বইটির প্রকৃত মূল্য কত। এই টাইপের কোশ্চেন একটু বেশি আসে, অর্থাৎ এই কোশ্চেন গুলো আগের টাইপটাই, অর্থাৎ একই টাইপে। দেখেন আমাদের টাইপ কিন্তু এখনো 4-এ আসছি, অর্থাৎ টাইপ থাকবে একই কিন্তু কোশ্চেনের ধরনটা চেঞ্জ হবে বা ভাষাগত পরিবর্তন হবে।
বলা হয়েছে একটি বই প্রকৃত মূল্য হচ্ছে বইয়ের গায়ে যে দামটা লেখা থাকে সেটাকে বলা হয় বইয়ের প্রকৃত মূল্য। প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ। 85 ভাগ মানে হচ্ছে কি, একটা বইয়ের গায়ে যদি 100 টাকা লেখা থাকে, ওই বইটা বিক্রি করা হয় 85 টাকায়। বলা হয়েছে বইটি 68 টাকায় বিক্রি করলে বইটির প্রকৃত মূল্য কত। এবার একটু বিষয়টা দেখেন, একটা বইয়ের গায়ে যদি লেখা থাকে 100 টাকা, তাহলে ওই বইটা বিক্রয় হয় কত টাকায়? 85 টাকায়। এইবার আমাদেরকে এটা একটু বিপরীত ক্রমে ভাবতে হবে, আমরা এটা ঐকিক নিয়মে করতে পারি। সেটা কিভাবে দেখেন, একটা বই যদি 85 টাকায় বিক্রি করি, তাহলে ওই বইটার গায়ে কয় টাকা লেখা ছিল? 100 টাকা লেখা ছিল। আগে ম্যাথটা বুঝেন। বলা হয়েছে একটি বই প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ, অর্থাৎ একটা বইয়ের গায়ে যদি 100 টাকা লেখা থাকে সেটা বিক্রয় হয় 85 টাকায়। এবার কোশ্চেন হয়েছে বইটি 68 টাকায় বিক্রয় করলে বইটির প্রকৃত মূল্য কত, অর্থাৎ গায়ে লেখা ছিল কত। তার মানে গায়ে কত লেখা ছিল সেটা বের করতে হবে। এবার দেখেন বইটা যদি 85 টাকায় বিক্রয় করা হয়, তাহলে তার গায়ে লেখা থাকে 100 টাকা। যদি 1 টাকায় বিক্রয় করা হয়, তার মানে নিশ্চয়ই কম হবে তার গায়ের মূল্যটা। তার মানে 100/85। অতএব যদি 68 টাকায় বিক্রয় করা হয়, তাহলে কত হবে? 100 ইন্টু 68 ভাগ হবে 85। ওকে, এবার আমরা যদি একটু কাটাকাটি করি, 5 দিয়ে কাটতে পারি। 5 থেকে 5 থাকবে 3, 5 7 35 এবং 5 20 হচ্ছে 100। এবার দেখেন 4 10 40, 4 7 28, 4 17 হচ্ছে 64। তাহলে অ্যান্সারটা পেয়ে যাব 4 দুগুণে 8, অর্থাৎ 80 টাকা। তাইলে যে বইটা 68 টাকায় ক্রয় করা হবে, ওই বইটার প্রকৃত মূল্য বা গায়ে যে মূল্য দেওয়া থাকে সেই মূল্যটা হবে কত? 80 টাকা। ওকে, এই ম্যাথগুলা কিন্তু ইদানিং বেশি আসে। এবার আমাদের টাইপ চেঞ্জ হইল। পঞ্চম টাইপ হচ্ছে শতকরা মান থেকে সংখ্যা নির্ণয়। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তার মানে কোন সংখ্যার 80%? এখানে মেইন সাবজেক্টে দেওয়া নাই। তাহলে কোন সংখ্যার যখন বলবে কোন সংখ্যা কত পার্সেন্ট, আমরা সবসময় এক্স ধরে নিব। তাহলে এক্স এর 80%, তার মানে হচ্ছে এক্স ইন্টু 80/100 সমান হবে কত? 48। এক্স ইন্টু 80/100 সমান 48। এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে 48 ইন্টু 100 ভাগ হবে 80। আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, এই শূন্য কাটা যায় এবং 6 আটা হচ্ছে 48, অর্থাৎ সংখ্যাটি হবে কত? 60। ওকে, এই কিন্তু শেষ। আমাদের কি করতে হবে? কোন এই 48 সংখ্যাটি, তার মানে এটা কিন্তু সাবজেক্ট না। 48 সংখ্যাটি কোন সংখ্যা, তাহলে এই কোন সংখ্যাটা কিন্তু মেইন, বা এটা হচ্ছে সাবজেক্ট এবং এইটার সাপেক্ষে এটা হচ্ছে অবজেক্ট। এবং বলা হয়েছে 80%, তাইলে এক্স এর 80% মানে হচ্ছে 80/100। এরপরে দেখেন কোন সংখ্যার 12.75% সমান। তার মানে 12.75% সমান হচ্ছে 153। সো আমরা ধরে নিব এক্স এর, তাইলে এক্স ইন্টু 12.75, এটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে 1275। সূত্রের নিয়ম অনুযায়ী পার্সেন্টের জন্য একটা 100 হবে, এবং যেহেতু এখানে দশমিকের পরে 2 ডিজিট ছিল এজন্য আরো একটা 100 হবে, কারণ আমরা দশমিকটা উঠিয়ে দিলাম। সমান হবে 153। সো এক্স এর মানটা আমরা কত পাবো? 153 গুণ 100 গুণ 100 ভাগ হবে 1275। এবার দেখেন কোন একটা সংখ্যার শেষে যদি 25 থাকে, মনে রাখবেন কোন একটা সংখ্যার সামনে যদি শেষে যদি ডাবল শূন্য থাকে, 25 থাকে, 50 থাকে, 75 থাকে, তাহলে ওই সংখ্যাগুলোকে 25 দিয়ে ভাগ করা যায়। কোন একটা সংখ্যার শেষে যদি ডাবল শূন্য থাকে, 25 থাকে, 50 থাকে, 75 থাকে, আমরা ওই সংখ্যাগুলোকে 25 দিয়ে ভাগ করতে পারবো। সো এটাকে আমরা 25 দিয়ে ভাগ করলে থাকবে 4। 127 কে যদি 25 দিয়ে ভাগ করি, 5 25 125 থাকবে 2, হবে 25, 25 একে 25। ওকে, এবার দেখেন আমরা 51 দিয়ে যদি 153 কে ভাগ করি, 3 50 হচ্ছে 150 এবং 3 একে 3, অর্থাৎ 3 51 তে হবে 153। সো আমরা অ্যানসারটা পেয়ে যাব হচ্ছে 3 ইন্টু 4 হবে 12, আর আছে 100, তাইলে অ্যানসারটা পেয়ে যাব 1200। সো প্রথমে বলছিলাম যে এই শতকরা, সুদ মুনাফা, এই সব ম্যাথে এবং লাভ ক্ষতি, এই সব ম্যাথে যেগুলা হয় সেটা হচ্ছে
ক্যালকুলেশনটা যদি আপনি একটু তাড়াতাড়ি করতে পারেন তাহলে দেখবেন যে খুব সহজে কিন্তু অ্যান্সার বের করা যায়। আর এই তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য আপনাকে কিছু আইডিয়া নিতে হবে, কিছু আইডিয়া থাকতে হবে আপনার মাথায়, এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যে কোন সংখ্যাটাকে কিভাবে গুণ করা যায়, কোন সংখ্যাটাকে কিভাবে ভাগ করা যায়। এবার দেখেন একটি সংখ্যা 30% যদি 135 হয় তবে সংখ্যাটির 150% কত। এটাকে দুই তিন ভাবে করা যায়। একটা পদ্ধতি হচ্ছে আমরা প্রথমে সংখ্যাটা নির্ণয় করে দিব যে কোন সংখ্যার 30% 35, যেই সংখ্যাটা হবে ওই সংখ্যার আবার 150% নির্ণয় করব। সেখানে দুইটা টাইপ চলে আসে বা দুইটা ধাপ চলে আসে। প্রথম ধাপে বের করতে হবে কি কোন সংখ্যার 30% 135। তাহলে এখানে আমাদের একটা সংখ্যা বের করতে হবে, ওই সংখ্যার আবার 150% বের করতে হবে। এইটা না করে আমরা ঐকিক নিয়মে যদি করি যে একটি সংখ্যার 30% যদি হয় 135, তাহলে বলেন তো সংখ্যাটার 1% কত হবে? 1% নিশ্চয় আরো কম হবে, তার মানে 135 ভাগ হবে 30। অতএব সংখ্যাটার 150% আরো বেশি হবে। তাহলে 135 গুণ 150 ভাগ হবে 30। এই শূন্য কেটে যাওয়া যায় এবং 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 5। তো আমাদের অ্যান্সারটা হইতেছে 135 গুণ হবে 5। তাহলে গুণ করলে পাবো হচ্ছে 5 পাঁচা 25 এর 5 থাকবে 2, 3 পাঁচা 15 আর 2 হচ্ছে 17, 5 একে 5 আর একে 6 অর্থাৎ 675। 675 এটা হবে অ্যান্সার। ওকে, দেখেন এটাকে কিন্তু আমরা আবার দুইটা ভাবে করতে পারতাম। আরেকটা ধাপ যদি একটু দেখাই যে ওই ধাপটা কেমন হবে, তাহলে আশা করি আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা এটাকে এভাবে করতে পারতাম যে ধরি আচ্ছা এটা না তো, হ্যাঁ এটা দেখেন আমরা এটাকে অন্যভাবে করতে পারতাম। কোন সংখ্যা ধরি x এর 30%, তার মানে x ইন্টু 30 ভাগ 100 সমান হচ্ছে 135। এখান থেকে x এর মানটা বের করব। তাহলে 135 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 30। এই শূন্য কেটে দিলাম এবং 3 দিয়ে যদি কাটি তাহলে হবে 3 4 12, 3 4 12 থাকবে হচ্ছে 1, 3 5 15, 3 5 15 তার মানে হচ্ছে 450। তাহলে 450 এর 30% হচ্ছে 135। এবার আমরা 450 এর 150% নির্ণয় করব। তাহলে 450 গুণ হচ্ছে 150 ভাগ হবে 100 সমান পাবো এই শূন্য বাদ, এই শূন্য বাদ। তাহলে 45 ইন্টু 15, 45 ইন্টু 15 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 45 গুণ 15। আমরা 15 দিয়ে গুণ করলে 4 15 60, 5 15 হচ্ছে 75। তাহলে 75 এর 5 বসাবো, হাতে থাকবে 7 এবং 4 15 হচ্ছে 60, 60 এবং 7 হচ্ছে 67। তাহলে 675। দেখেন অ্যান্সার কিন্তু আমার আগেরটাই আসলো কিন্তু ধাপ হয়ে গেল দুইটা। ওকে, এরপরে দেখেন 6 নাম্বার টাইপে আমরা চলে আসলাম। 6 নাম্বার টাইপটা হচ্ছে ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এর শতকরা কি পরিমাণ চাল আছে। অর্থাৎ আমরা দেখেন ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণে চাল আছে। একটা বিষয় মনে রাখবেন এই ম্যাথগুলা করার সময়, সেটা হচ্ছে যে অনুপাতটা দেওয়া থাকবে অনুপাতের দুইটার সমষ্টি যদি মেইন উপাদানটা হয়, যেমন দেখেন বলা হয়েছে কি ধানে, তার মানে এখানে ধান হচ্ছে মূল, চাল ও তুষের অনুপাত। এবার দেখেন তো চাল এবং তুষকে একত্রিত করলে ধান হয় কিনা, নিশ্চয় হয়, কারণ ধানে চাল ও তুষের অনুপাত। তাহলে ধানকে ভাঙলে আমরা দুইটা অংশ পাই, একটা চাল আর একটা তুষ। ওকে, তাহলে যখনই দেখবেন এই দুইটাকে একত্রিত করলে পিছনেরটা পাওয়া যাবে তখনই আমরা এই দুইটাকে যোগ করে দিব। ঠিক আছে, এই দুইটাকে যোগ করলে প্রথমটা পাবো। তাইলে এখানে 7 এবং 3 আমরা ধরে নিব 10। তাহলে যদি 10টা ধান হয় এই 10টা ধানের মধ্যে চাল থাকবে কয়টা? চাল থাকবে হচ্ছে 7টা এবং তুষ থাকবে 3টা। তাহলে আমরা যদি 10টা ধান ভাঙি 10টা ধানের ভিতরে 7টা পাবো চাল এবং 3টা পাবো কি তুষ। বলা হয়েছে এতে শতকরা কি পরিমাণ চাল আছে, অর্থাৎ ধানে শতকরা কি পরিমাণে চাল আছে। তাহলে দেখেন 10টা ধানের মধ্যে চাল থাকে 7টা, আমাদেরকে বের করতে হবে 100টা ধানের মধ্যে কয়টা থাকে। তাহলে 10টা ধানে চাল থাকে 7টা,
একটা ধানে থাকবে 7/10টা, অতএব 100টা ধানে থাকবে 7 ইন্টু 100 ভাগ হচ্ছে 10, কাটাকাটি করলে থাকবে হচ্ছে 70। অর্থাৎ শতকরা 70% কি আছে, চাল আছে ধানে। ওকে, তো এই ম্যাথগুলো হচ্ছে একটু জাস্ট বুঝতে হবে, পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন অনেকবার আসে, বিভিন্ন ভাবে আসে, কখনো ধান তুষ আসে, কখনো পূর্ব মূল্য বর্তমান মূল্য আসে, বিভিন্ন ভাবে আসে। এরপরে দেখেন, একটি বইয়ের পূর্ব ও বর্তমান মূল্যের অনুপাত দেওয়া আছে 2:3 হলে বইটির দাম কি পরিমাণে বেড়েছে, অর্থাৎ শতকরা কত বাড়ছে। এবারে এখানে বলেন তো আমরা যোগ করব কিনা, দুইটা অনুপাত বলা হয়েছে, বইয়ের পূর্ব ও বর্তমান মূল্যের অনুপাত 2:3। বললেন তো কখনো পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য যোগ করা কি হয়, আসলেই হয় না, বিয়োগ করা হয়। আমরা তাইলে এখানে কি করব, দেখেন এখানে এই বইটার পূর্ব মূল্য কত ছিল, পূর্ব মূল্য ছিল 2, অনুপাতের সময় সব সময় প্রথমটার হবে, দ্বিতীয়টার হবে, তাহলে পূর্ব মূল্য হচ্ছে 2 এবং বর্তমান মূল্য হচ্ছে 3। বলা হয়েছে বইটির দাম কি পরিমাণে বেড়েছে। বলেন তো বেড়েছে আমরা হিসাবটা কার সাপেক্ষে করি, পূর্ব মূল্যের সাপেক্ষে না বর্তমান মূল্যের সাপেক্ষে? নিশ্চয়ই পূর্ব মূল্যের সাপেক্ষে হয়, কারণ বর্তমান মূল্য কত বাড়ছে সেটা পাওয়ার জন্য পূর্ব মূল্যটা লাগবে। সো পূর্ব মূল্য হচ্ছে মেইন সাবজেক্ট। সো দেখেন আমাদেরকে দেখতে হবে পূর্ব মূল্যের সাপেক্ষে কত বাড়ছে। বলেন তো এখানে কয় টাকা বাড়ছে, 3 টাকা বাড়ছে না, 3 টাকা বাড়ছে, কয় টাকা, 2 টাকা। এখানে দেখেন আমরা এটাকে যদি একটু ম্যাথের সাথে করি তাহলে বেড়েছে কত, 3 - 2 অর্থাৎ 1 টাকা বাড়ছে। এবার বলেন তো এই 1 টাকা কখন বাড়ছে, যখন পূর্ব মূল্য 2 টাকা ছিল। তাহলে আমাদেরকে বের করতে হবে 100 টাকায় কয় টাকা বাড়ছে। তাহলে দেখেন 2 টাকায় বাড়ছে কয় টাকা, 1 টাকা। তাহলে 1 টাকায় বাড়বে কয় টাকা, 1/2 টাকা। অতএব 100 টাকায় বাড়বে 1 ইন্টু 100 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 50% দাম বাড়ছে। ওকে, আর এই ম্যাথগুলোকে আমরা দেখেন ঐকিক নিয়মে 3 লাইন করা লাগে না, আমরা 2 লাইনেই করতে পারি। সেটা কিভাবে, 2 টাকায় বাড়ছে 1 টাকা, তাহলে 100 টাকায় কয় টাকা বাড়বে। দেখেন 2 টাকায় যদি 1 টাকা বাড়ে তাহলে 1 টাকায় আরো কম বাড়বে না, সো 2 যাবে নিচে এবং 100 টাকা আরো বেশি কম বাড়বে, 100 যাবে উপরে, সো পেয়ে যাব হচ্ছে 50%। ওকে, তাহলে বইটির দাম কি পরিমাণে বাড়ছে, 50% বাড়ছে। এরপরে দেখেন মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 4:3 হলে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত বা আয়ের কত শতাংশ। বলা হয়েছে মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 4:3, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 4 টাকা আয় করে সে 3 টাকা ব্যয় করে। বলা হয়েছে তার সঞ্চয়, তাহলে সঞ্চয় কত, আয় মাইনাস ব্যয় হচ্ছে সঞ্চয়। তাহলে আমরা এখান থেকে সঞ্চয় কত পাইতেছি, সঞ্চয় পাবো হচ্ছে 4 - 3 অর্থাৎ 1 টাকা। তাহলে বলেন তো বলা হয়েছে সঞ্চয় আয়ের শতকরা কত, আয় হচ্ছে 4 টাকা, তার মানে এই 4 টাকায় আয় করে সঞ্চয় করে 1 টাকা। বলা হয়েছে আয়ের শতকরা কত, অর্থাৎ 100 টাকা যদি আয় করতো তাহলে সে কয় টাকা সঞ্চয় করত। তো দেখেন 4 টাকা সঞ্চয় করে, মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত। ওকে, তাহলে দেখেন আয়ের শতকরা কত, তাহলে 4 টাকায় সঞ্চয় করে কয় টাকা, 1 টাকা। এবার আমরা বের করব 1 টাকায় কয় টাকা সঞ্চয় করে, 1/4 টাকা। অতএব 100 টাকা সঞ্চয় করবে, 100 টাকায় কয় টাকা সঞ্চয় করবে, 1 ইন্টু 100 ভাগ হচ্ছে 400, সরি 400 না তো, কত হবে, 4 টাকায় সঞ্চয় করে 1 টাকা, 1 টাকায় সঞ্চয় করবে 1/4 টাকা। অতএব 100 টাকায় সঞ্চয় করবে 1 ইন্টু 100 ভাগ হচ্ছে 4। সো অ্যান্সারটা পেয়ে যাব 4×25 100 অর্থাৎ 25%। তাহলে সে শতকরা কত শতাংশ সঞ্চয় করে, সেটা হবে 25% সঞ্চয় করে। ওকে, এরপরে দেখেন দোকান থেকে 180টি আম কিনে আনার 2 দিন পরে 9টি আম পচে গেল, 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে। দেখেন এখানে তথ্য দেওয়া আছে কি 180টা আম কিনা হয়েছে, 180টা আম কিনা হয়েছে, কিনার পরে 2 দিন পরে, কতদিন পরে পড়ছে সেটা কোনো ম্যাটার না, 2 দিন পরে 9টি আম পচে গেল। তাহলে দেখেন তো কয়টা আম পচলো, 9টা আম পচছে। বলা হয়েছে ভালো আছে কতটি আম,
আবার শতকরা কতটি আম, তাহলে চাইছে কি ভালো এরটা। দেখেন কিনছে 180টা, পচছে কয়টা, 9টা। তাহলে বলেন তো ভালো আছে কয়টা, 171টা ভালো আছে। এবার বলা হয়েছে শতকরা কয়টা ভালো আছে। দেখেন তো এই যে 171টা আম ভালো আছে, এই 171টা আম কয়টা আমের মধ্যে ভালো আছে, 180টা আমের মধ্যে ভালো আছে। তো দেখেন 180টা আমের মধ্যে ভালো থাকে 171টা, তাহলে আমাদেরকে বের করতে হবে 100টা আমের মধ্যে কয়টা আম ভালো থাকে। অতএব একটার মধ্যে ভালো থাকে হচ্ছে 171 ভাগ হবে 180। অতএব 100টা আমের মধ্যে ভালো থাকবে হচ্ছে 171 গুণ 100 ভাগ হচ্ছে 180। তো আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে পেয়ে যাব হচ্ছে এই শূন্য কাটতে পারি। তারপরে যদি 2 দিয়ে কাটি তাহলে 5 দুগুণে 10 এবং 9 দুগুণ হচ্ছে 18, থাকবে হচ্ছে 9 একে 9 আর থাকবে 8, 9 নং 81। তো দেখেন 9 একে 9 থাকবে হচ্ছে 8, হবে 81, 9 নং 81। সো 19 ইন্টু 5, 19 গুণ 5 সমান কত হবে, 5 নং 45, 5 থেকে 5 আর কেন অর্থাৎ 95% আম ভালো আছে। ওকে, তো দেখেন আমরা হিসাবটা কি করলাম, প্রথমে বলা হয়েছে আম কিনা হয়েছে 180টা এবং সেখান থেকে দেখা গেল 9টা আম পচে গেছে। তাহলে এই যে 180টা আমের মধ্যে 9টা আম পচলো, ভালো আছে কয়টা, ভালো আছে হচ্ছে 171টা। তাহলে 180টার মধ্যে ভালো আছে 171টা, বের করতে হবে শতকরা কতটি আম ভালো আছে, অর্থাৎ 100টার মধ্যে কয়টা ভালো আছে। তাইলে 180টার মধ্যে ভালো আছে 171টা, একটার মধ্যে ভালো আরো কম থাকবে আর 100টার মধ্যে আরো বেশি থাকবে। তারপরে কাটাকাটি নিয়মগুলো যত তাড়াতাড়ি আপনি আয়ত্তে নিতে পারবেন বিষয়টা তত ইজি হবে আপনার কাছে। এরপরে হচ্ছে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 80 ভাগ পোশাক শার্ট হয় তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়। অর্থাৎ 15টা পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ, এটা 80 নয় 40 ভাগ, 40 ভাগ যদি শার্ট হয় তবে 15টার মধ্যে কতটা শার্ট নয়। দেখেন যেহেতু এখানেও 15 এখানেও 15, তো আমাদের কাজটা একটু সহজ হয়ে গেল। আমরা শুধু নির্ণয় করব 25-এর 40% কত। তো দেখেন সরি 25 না তো 15 এর 40% কত, তাহলে 15 এর 40% মানে হচ্ছে 15 ইন্টু 40 ভাগ 100। এই শূন্য কেটে দিতে পারি, 2 দিয়ে কাটলে হবে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 এবং 3 5 15, অর্থাৎ 3 দুগুণে 6। এই 6টি কি বলেন তো, 6টি হচ্ছে 6টি পোশাক হচ্ছে শার্ট, তাহলে এই 6টা হচ্ছে কি শার্ট। কিন্তু চাওয়া হয়েছে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়, তাহলে 6টা যদি হয় শার্ট তাহলে শার্ট নয় কয়টা, 15 মাইনাস 6 অর্থাৎ 9টি। অ্যান্সার হবে 9। এই বিষয়গুলো একটু দেখতে হবে যে অ্যান্সার কি চাওয়া হয়েছে, তথ্যে কি দেওয়া আছে। এবার নতুন টাইপ শতকরার তুলনা হ্রাস বৃদ্ধি। দেখেন এখানে বলা হয়েছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি। তাহলে সংখ্যাটি কত আমরা ধরে নিব, সংখ্যাটি x, সব সময় সংখ্যাটি কত বললে x ধরে নিব। তাইলে x এর 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি। নার্সিং এডমিশন টেস্টে এই কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন আসে। সো x এর 40% অর্থাৎ x ইনটু 40% হচ্ছে 40 ভাগ 100, এর সাথে 42 যোগ করলে সংখ্যাটি হয় ওই সংখ্যাটি অর্থাৎ x। আমরা যেই সংখ্যাটা ধরে নিছি এখান থেকে আমরা x এর মানটা বের করব। সো দেখেন আমরা কত পাইতেছি, এই শূন্য কেটে দেওয়া যায়, তাহলে আমরা পাবো হচ্ছে 4x ভাগ হচ্ছে 10 প্লাস 42 সমান হচ্ছে x। আমরা x গুলাকে এক পাশে নিয়ে আসবো, তাইলে 4x বাই 10 মাইনাস x সমান হবে মাইনাস 42। এরপরে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে লসাগু করলে কত পাবো, নিচে 10 উপরে পাবো হচ্ছে 4x মাইনাস হচ্ছে 10x সমান হচ্ছে মাইনাস 42। সো পেয়ে যাব হচ্ছে 10 উপরে থাকবে হচ্ছে মাইনাস 6x সমান হচ্ছে 42। অতএব 6x সমান কত হবে, মাইনাস 42, যেহেতু মাইনাস মাইনাস বাদ হয়ে গেল তাহলে শুধু 42 ইন্টু 10 থাকবে। অতএব x সমান হচ্ছে 42 গুণ 10 ভাগ হবে 6, তাহলে 6 7 42, তাহলে 70 সংখ্যাটা হবে 70, কোনো পার্সেন্ট হবে না।
ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা জাস্ট বেসিক নিয়মে একটু ম্যাথটা সাজাবো, তারপরে বাকি ক্যালকুলেশনটুকু করব। আমি যদি একটু লং প্রসেসে করছি, এত লং প্রসেসে করার দরকার নেই, আরো শর্টকাটে করতে পারবেন ক্যালকুলেশনটা। কারণ হচ্ছে আমরা বীজগণিতের বিষয়গুলো যদি ভালো জানেন, তাহলে আশা করি এটা জাস্ট এই লাইন থেকে কিন্তু সরাসরি আমরা অ্যান্সারের দিকেও চলে আসতে পারি। ওকে, এরপরে দেখেন একটি সংখ্যার 75% সাথে 75 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত হয়? ওই সংখ্যাটির সমান আর কি, একই কথা। তাহলে x ইন্টু 75 ভাগ হবে 100 প্লাস 75 সমান হবে x। তাহলে আমরা এখান থেকে যা করব, 3 পঁচিশে 75, 4 পঁচিশে 100, তাইলে এখানে থাকতেছে হচ্ছে 3x/4 প্লাস 75 সমান হচ্ছে x। তাহলে আমরা x মাইনাস 3x/4 সমান লিখতে পারি হচ্ছে 75। তাহলে লসাগুটা যদি করি তাহলে হবে 4x মাইনাস 3x সমান হবে 75। তাহলে দেখেন অতএব উপরে থাকতেছে কত, 4x মাইনাস 3x অর্থাৎ শুধু x। তাহলে x সমান কত হবে, 75 গুণ 4। ওকে, তাহলে 75 গুণ 4 কত হয়, 4 5 20 এর 0, 4 7 28 অর্থাৎ 200। ওকে, সরি 200 না তো 300 হবে, 4 7 28 আর 2 30। ওকে, এরপরে দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই টাইপের কোশ্চেন প্রতিটা পরীক্ষায় ইদানিং বর্তমানে যত পরীক্ষা হয়, সেটা হোক এডমিশন টেস্ট, হোক জবের পরীক্ষা, কিছুদিন আগে প্রাইমারি পরীক্ষাগুলো সেখানে আসছিল, খাদ্য অধিদপ্তরের একটা কোশ্চেন আসছিল। এই টাইপের কোশ্চেন ইদানিং প্রতিটা পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চেন থাকে এই কোশ্চেনটা। তো দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% এবং প্রস্থ 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? মনে রাখবেন শুধু আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্র, বর্গ, সামান্তরিক এবং বৃত্ত সব ক্ষেত্রে একই কোশ্চেন। এর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস a ইন্টু বি ভাগ হচ্ছে 100। আমরা এই সূত্রটা দিয়ে করব। এই সূত্রতে যদি বৃদ্ধি পায় তাহলে হবে পজিটিভ, যদি বৃদ্ধি পায় তাহলে পজিটিভ, এবং যদি হ্রাস পায় তাহলে হবে নেগেটিভ। যদি বৃদ্ধি পায় তাহলে পজিটিভ, যদি হ্রাস পায় তাহলে হবে নেগেটিভ। সো দেখেন বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% এবং প্রস্থ 20% বাড়ানো হয়েছে, তার মানে দুইটা বৃদ্ধি পাইছে, দুইটা পজিটিভ। আমরা এই সূত্রে যদি মান বসাই তাহলে কত হবে, 25 প্লাস 20 প্লাস, কোনটাকে এ ধরবেন কোনটাকে বি ধরবেন কোনো সমস্যা নেই, একটা এ একটা বি, প্লাস কত হবে 25 গুণ 20 ভাগ কত হবে 100। 25 গুণ 20 ভাগ হবে 100। তো দেখেন আমরা এই শূন্য কাটতে পারি, তারপরে থাকবে কত, 2 দিয়ে কাটলে নিচে থাকবে 5, 5 5 25। সো কত পেয়ে গেলাম, 25 আর হচ্ছে 25 অর্থাৎ 50%। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 25% বৃদ্ধি পায়, প্রস্থ যদি 20% বৃদ্ধি পায়, তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে 50%। যেহেতু অ্যান্সারটা পজিটিভ আসছে, সো 50% কি হবে, বৃদ্ধি হবে। ওকে, আর অ্যান্সারটা যদি নেগেটিভ আসতো তাহলে 50% হ্রাস পাইতো। এরপরে দেখেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? তাহলে একটা হচ্ছে 20% আর একটা হবে কি -10 হবে, একটা প্লাসের আর একটা হবে -10, প্লাস 20 ইন্টু -10 এবং ভাগ হবে 100। আমরা এই শূন্য কাটতে পারি, উপরে থাকবে হচ্ছে -2। তাহলে 20 -10 -2 কত পাবো, 20 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে 8, অবশ্যই প্লাসের হবে, তাহলে 8% কি হবে, বৃদ্ধি হবে, যেহেতু অ্যান্সারটা পজিটিভ। ওকে, এরপরে দেখেন কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, এখানে একটা বিষয় আপনাদের হয়তো মাথায় আসতে পারে, যেখানে তো এক বাহু বলা হয়েছে, একটা মান দেওয়া আছে, তাইলে আমরা এ এবং বি দুইটা মান কিভাবে পাবো? দেখেন আমাদের যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করি তখন তার সূত্র হচ্ছে বাহুর স্কয়ার, তার মানে বাহু ইন্টু বাহু অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্র কখন হয়, যখন দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়। আয়তক্ষেত্রের যখন ক্ষেত্রফল নির্ণয় করি তার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দুইটা বাহুর গুণফল। এখানেও কিন্তু দুইটা বাহুর গুণফল, অর্থাৎ এখানে দুইটা বাহুই সমান। তাহলে কত হবে, 50 যোগ 50 প্লাস 50 গুণ 50 ভাগ হবে 100।
শূন্য শূন্য বাদ হয়ে যাবে, তাহলে 5 5 থাকবে 25, তাহলে 50 প্লাস 50 প্লাস 25 অর্থাৎ 125% বৃদ্ধি, যেহেতু দুটোটাই পজিটিভ। ওকে, এরপরে একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি হ্রাস করলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? দেখুন, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। দেখেন তো এখানে ব্যাসার্ধটা কয়বার ইউজ করা হইতেছে? দুইবার, গুণ আকারে। এর জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারতেছি। সো কত হবে? যেহেতু 20% হ্রাস করছে, তাইলে -20 -20 প্লাস -20 ইন্টু -20। আপনি চাইলে সূত্রগুলা এখানে ইউজ করে, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটাকে একসাথে প্লাস দিতে পারতেন। তো 100, এই শূন্য বাদ হয়ে গেল, তাহলে থাকবে হচ্ছে -40, আর এখানে থাকবে হচ্ছে +4, অর্থাৎ -36%। যেহেতু চিহ্নটা নেগেটিভ আছে, সো কি হবে? 36% হ্রাস পায়। অ্যান্সারে কিন্তু -36 দেওয়া থাকবে না, অ্যান্সার হবে কি 36% বৃদ্ধি, 36% হ্রাস। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন এই টাইপটা। এখন আমরা যাব হচ্ছে আরেকটা কোশ্চেনে। দেখেন, ক এর বেতন 10% বৃদ্ধি কমানোর পর প্রাপ্ত বেতনের 10% বাড়ানো হলো, তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এবার একটু এই বিষয়টা দেখেন, আমরা একই টাইপে করব, একই নিয়মে করব। কোন কারো বেতন বাড়াইয়া যদি ওই বেতনের আবার কমানো হয়, তার মানে আমরা একই প্যাটার্নে আসব। তাহলে প্রথমে কি করছে? 10% কমাইছে, তার মানে -10, তারপরে 10% বাড়াইছে, তাহলে +10। ওকে, তারপরে কি হবে? প্লাস -10 ইন্টু 10 ভাগ হবে 100, তাহলে এই শূন্য কাটা গেল, তাহলে এখানে থাকতেছে কত? শূন্য। আর এখানে দেখেন, এখানে কিন্তু -1 থেকে যায়, সো কি হইলো? -1%, অর্থাৎ 1% হ্রাস হইলো। এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে বেতন 10% কমাইছে, কমানোর পরে তো আবার 10% বাড়াইছে, তারপরেও কেন 1% হ্রাস হইতে হবে? দেখেন, 10% কমানোর পরে 10% বাড়াইছে, তবুও কেন 1% হ্রাস হবে? একটু আমি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে বিষয়টা বুঝবেন। মনে করেন আপনি বেতন পাইতেন 100 টাকা, 100 টাকা থেকে কমানো হয়েছে কত? 10 টাকা, 10% কমানো হয়েছে, তাহলে 10 টাকা কমে বেতনটা এখন কত হয়েছে? 90 টাকা হয়েছে। তাহলে কমানোর সময় কার সাপেক্ষে কমাইছে? 100 এর সাপেক্ষে কমাইছে, কমে 90 টাকা হইল। এবার এই 90 টাকা যখন আপনি বেতন পাইছেন, এই 90 টাকার উপরে আপনার 10% বাড়ানো হয়েছে, তাহলে 90 এর সাথে যদি 10 টাকা বাড়ানো হয়, দেখেন তো 10 টাকা কিন্তু বাড়ায় নাই, বাড়াইছে কি 10%। তার মানে 90 এর আপনার যেই বেতন, তার 10% বাড়াইছে। আপনার বেতন আগে ছিল 100, সেখান থেকে কমাইয়া তো 90 হয়ে গেছে, 10% যখন কমাইছে, 10% যখন কমাইছে তখন কিন্তু 90 হয়ে গেছে। এখন এই যে 90 টাকা হইলো, এই 90 টাকার যদি 10% বাড়ায়, 90 এর 10% কত বলেন তো? 9 না? 90 এর 10% কিন্তু 10 না, 10, 100 এর 10% 10, কিন্তু 90 এর 10% হচ্ছে 9, সো 90 প্লাস 9, তাহলে কয় টাকা হইলো? 99 টাকা হইলো। তাহলে কয় টাকা কমছে? 1 টাকা কমে গেল। বুঝছেন? এই কিন্তু কাহিনী, এই যে 1 টাকা কমছে, অর্থাৎ 1% কমছে। 90 টাকা, 100 টাকায় 1 টাকা কমা মানে কি 1% কমা। ওকে, এরপরে দেখেন, যদি তেলের মূল্য, এই কোশ্চেনটাও খুব বেশি আসে, তেলের দাম, চিনির দাম, গমের দাম, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? ওকে, তাহলে তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে? এটাকে আমরা, যদিও একই টাইপের ম্যাথ, আমরা এটাকে একটু অন্যভাবে করব। এখানে এক্স ধরে করা যায়, আমরা এক্স ধরে না করে একটু অন্যভাবে করব। সেটা কিভাবে করব? দেখেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কমাইতে হবে, কত কমাইতে হবে? এবার দেখেন, মনে করেন তেলের দাম ছিল 100 টাকা, 25% বৃদ্ধি পাওয়ার পরে দামটা কত হয়েছে বলেন তো? 125 টাকা হয়েছে না? 125 টাকা হয়েছে। তাহলে এবার বলা হয়েছে আপনাকে তেলের দাম আবার 100 টাকায় আনতে হবে। 125 টাকায় হয়েছে, আপনাকে তেলের খরচ যদি 100 টাকা রাখতে হয়, তাহলে আপনি তেলের ব্যবহার কত পার্সেন্ট কমাইবেন? এবার দেখেন, 125 টাকায় কমাইতে হবে কয় টাকা বলেন তো? 25 টাকা কমাইতে হবে না? বুঝছেন আপনি বিষয়টা? এখানে মনে হইতে পারে যে 25% বৃদ্ধি পাইছে, 25% কমাইলে তো আবার হয়ে যায়। আসলে বিষয়টা এরকম না। দেখেন, তেলের দাম ছিল 100 টাকা, বৃদ্ধি পায়া হয়েছে 125 টাকা। এবার বলা হয়েছে
আপনাকে কত পার্সেন্ট কমাইতে হবে, কয় টাকা কমাইতে হবে সেটা কিন্তু বলে নাই। টাকা কমাইতে হবে 25 টাকা, কিন্তু 25 টাকা কত পার্সেন্ট সেটা বের করতে হবে। তাহলে দেখেন 125 টাকায় কমাইতে হবে 25 টাকা। তাহলে বলেন তো 1 টাকায় কয় টাকা কমাইতে হবে? 25 ভাগ 125। অতএব 100 টাকায় কয় টাকা কমাইতে হবে? 25 ইন্টু 100 ভাগ হবে 125। তাহলে আমরা 25 দিয়ে যদি কাটি, 5 25 125 এবং 5 20 হবে 100, অর্থাৎ 20% কমাইতে হবে। ওকে, তাইলে তেলের দাম যদি 25% বৃদ্ধি পায়, তেলের খরচ কমাইতে হইলে 20% তেলের ব্যবহার কমাইতে হবে। ওকে, এরপরে দেখেন যদি ডালের মূল্য 25% বৃদ্ধি পায়, একই কোশ্চেন। এইবার এটা দেখেন, জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? বলেন তো 10% কমিশনে মানে কি 10% কমে, তাই না? কমিশন দেওয়া মানে কি 10% কমে, অর্থাৎ দেখেন বলা হয়েছে কি দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? এবার মনে করেন সে 10% কমিশনে যদি দোকানিকে 90 টাকা দিত, তাহলে বইটার প্রকৃত মূল্য কত হইতো? 100 টাকা হইতো না? প্রকৃত মূল্য মানে হচ্ছে যেটা বইয়ের গায়ে লেখা থাকে। তাহলে বইয়ের গায়ে যদি 100 টাকা লেখা থাকে, 10% কমিশনে সে কত দিবে? 90 টাকা। তাহলে সে যদি 90 টাকা দিত, তাহলে বইটার প্রকৃত মূল্য কত? 100। সে যদি 1 টাকা দিত, তাহলে প্রকৃত মূল্য কত হইতো? 100 ভাগ 90। অতএব সে দিছে কত? 180 টাকা দিছে। তাহলে কত হবে? 100 গুণ 180 ভাগ হবে 90। তো দেখেন 90 দুগুণে 180, অর্থাৎ বইটার প্রকৃত মূল্য হচ্ছে 200 টাকা। ওকে, এরপরে দেখেন কোন বছরে একটি গ্রামের লোক সংখ্যা 12% বাড়ে, বছর শেষে লোক সংখ্যা এতজন হলে বছরের শুরুতে কত ছিল? এবার আমরা এটাকে ধরে নিই যে বছরের শুরুতে ছিল 100 জন, বাড়ছে কত? 12%, তার মানে বছর শেষে কত হইল? 112%। তাইলে এবার বলা হয়েছে বছর শেষে যদি এতজন হয়, তাহলে বছরের শুরুতে কত ছিল? এবার আমরা এটাকে যদি ঘুরাই, তাহলে দেখেন বছর শেষে যদি 112 জন থাকে, তাহলে বছরের শুরুতে কত ছিল? 100 জন। এবার বছর শেষে যদি একজন থাকে, তাহলে বছরের শুরুতে কত ছিল? 100 ভাগ 112। এবার বছরের শেষে যদি 3360 জন হয়, তাহলে বছরের শুরুতে কত ছিল? 100 গুণ 3300 ভাগ হবে 112। এবার আমরা একটু কাটাকাটি করি। দেখেন 3 100 300 আর 3 12 36, 112 দিয়ে এটাকে কাটলে কত বাদ যাবে? দেখেন 100 336 এর ভিতরে দেয় কয়বার? 3 বার, আর সামনে একটা শূন্য আছে, সো হবে 30। এবার যদি গুণ করে দেয় তাহলে কত হবে? 3 এর সামনে 3টা শূন্য, অর্থাৎ 3000। তাইলে বছরের শুরুতে ছিল 3000, এজন্য বছরের শেষে হয়েছে 3360 জন। ওকে, এরপরে দেখেন বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি 1105 টাকা পায়, তবে তার আগে বেতন কত ছিল? দেখেন একই টাইপ, 30% বৃদ্ধি পাইছে, তাহলে তার আগে যদি 100 টাকা ছিল, তাহলে বর্তমানে হয়েছে 130 টাকা। তাহলে বলা হয়েছে বর্তমানে সে 1105 টাকা পায়, তাহলে সে যদি বর্তমানে 130 টাকা পায়, তাহলে তার আগে ছিল কত? 100 টাকা। তাহলে বর্তমানে যদি 1 টাকা পায়, তাহলে আগে ছিল 100 ভাগ 130 টাকা, কিন্তু সে বর্তমানে পাইতেছে 1105। তাহলে তার আগে ছিল কত? 100 গুণ 1105 ভাগ হবে 130। ওকে, এবার যদি আমরা একটু কাটাকাটি করি, আমরা করতে পারি হচ্ছে এই শূন্য, আচ্ছা আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে যদি উপরে নিচে কাটি, এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি। এবার 13 দিয়ে যদি কাটি, তাহলে আমরা কত পাবো? হচ্ছে 13 110 এর মধ্যে যাবে হচ্ছে, আমরা এটাকে না কেটে 5 দিয়ে এটাকে কাটি। আচ্ছা আমরা একটু অন্যভাবে কাটার চেষ্টা করি, তাহলে আরেকটু সহজ হবে। আমরা এটাকে না কাটি, এটাকে না কেটে দেখেন আমরা যদি 5 দিয়ে কাটি, তাহলে 5 13 এর ভিতরে যাবে 2 বার, থাকবে হচ্ছে 3 5 6 30। ঠিক আছে, এবার উপরেরটাকে যদি 5 দিয়ে কাটি, 5 11 এর ভিতরে যাবে 2 বার, 5 দুগুণে 10, থাকবে হচ্ছে কত? 1। তাহলে শূন্য নিলে হবে 10, তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, এটা হয়ে যাবে। ওকে, এবার আমরা যদি 26 দিয়ে কাটি, একটু কঠিন হয়ে যাইতেছে, এটা হয়ে যাবে 50, এটা হবে 13। ওকে,
তাহলে এবার 13 দিয়ে যদি কাটি, 13 22 এর ভিতরে যাবে একবার, থাকবে 9, 7 13 91, 13 22 এর ভিতরে যাইতেছে একবার, থাকবে 9, 7 13 91, তার মানে 50 গুণ 17, 50 গুণ 17, তাহলে 50 গুণ 17 কত হবে? 16 হইলে হয় 800, তার মানে 850। ঠিক আছে, 50 গুণ 17 কত? 850। ওকে, জাস্ট একটু বুঝতে হবে যে কিভাবে কাটলে একটু সহজ হয়, তাহলে কিন্তু কাজ শেষ হয়ে গেল। এবার দেখেন, জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, ওই একই নিয়ম, আগেরটার মতোই, আগে একবার করানো হয়েছে। এবার দেখেন পরবর্তী টাইপ, এই টাইপের কোশ্চেনও প্রতি বছর পরীক্ষায় আসে। এই কিছুদিন আগে প্রাইমারিতে পরীক্ষা হইলো, সেখানেও আসলো যে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিতে, 50% বাংলায় পাশ করে, যদি উভয় বিষয়ে 40% পাশ করে, তবে শতকরা উভয় বিষয়ে ফেল করছে কতজন? চাইছে কি ফেল করছে কতজন। এবার দেখতে হবে বাকি তথ্যগুলা কিভাবে দেওয়া আছে। আমরা এটাকে বেনচিত্রের মাধ্যমে করব, যদিও অনেক ভাবেই করা যায়, আমরা বেনচিত্রের মাধ্যমে করব, সবচেয়ে সহজ হবে। কিভাবে করব দেখেন, বলা হয়েছে পরীক্ষায় পরীক্ষার্থী 70% গণিতে পাশ করছে, তাহলে আমরা গণিতের জন্য নিলাম 70%, এই বক্সের ভিতরে গণিত 70% পাস করছে, এবং 50% পাস করছে কোথায়? বাংলায়। বলা হয়েছে উভয় বিষয়ে আবার 40% পাস করছে, অর্থাৎ গণিত এবং বাংলা দুইটার ভিতরে 40% কমন আছে। তার মানে আমরা আরেকটা বৃত্ত আঁকবো যেখানে দুইটার মধ্যে থাকবে। তো এইটাই আছে কত? 50%, কিসে? বাংলায়। এবার বলা হয়েছে উভয় বিষয়ে 40%, উভয় বিষয় মানে কি? যারা গণিতেও পাস করছে, বাংলায়ও পাস করছে। সো এই যে গণিত এবং বাংলা দুইটার মাঝখানে যে কমন জায়গাটা আছে, এই জায়গায় আছে 40%। ওকে, এবার দেখেন আমি যদি একটু মাঝখানে লিখি তাহলে আরেকটু মনে হয় ভালো হবে। এখানে আছে হচ্ছে 40%। এবার একটু বিষয় দেখেন, এই যে জায়গাটা আছে কমন জায়গাটা, কমন জায়গাটা আছে 40%, আর এই যে পুরা বৃত্তটা, এই পুরা বৃত্তটা আছে 70%। তাহলে বলেন তো এই বৃত্তটা থেকে যদি আমরা এই জায়গাটুকু বাদ দেই, এইটুকু যদি বাদ দেই এই বৃত্তটা থেকে, তাহলে এখানে কত থাকবে? 30% থাকবে, কারণ এই পুরা বৃত্তটা আছে 40 জন, এই 70 জন, এই 70 জন থেকে 40 জন আছে এখানে, তাহলে এই বাকি অংশে আছে 30 জন। এবার সেম ভাবে এই পুরা বৃত্তটায় আছে 50 জন, এই 50 জনের ভিতরে এই অংশে আছে 40 জন, তাহলে এখানে আছে কয়জন? 10 জন। তাহলে এইবার বিষয়টা দেখেন আমরা কি পাইলাম, এই যে 70 জন গণিতে পাশ করছে, এই 70 জনের ভিতরে 40 জন কিন্তু আছে যে যারা বাংলাতেও পাশ করছে। তাহলে এই 40 জনকে যদি আমরা আলাদা করে দেই, তাহলে এই 30 জন হচ্ছে শুধু গণিতে পাশ করছে, এই 30 জন শুধু গণিতে পাশ করছে কিন্তু বাংলায় পাশ করে নাই। আবার এই যে 50 জন বাংলায় পাশ করছে, এই 50 জনের ভিতরে 40 জন আছে যারা গণিতেও পাশ করছে। তাহলে এই 40 জন যদি বাদ দেই, তাহলে শুধু বাংলায় পাশ করছে কতজন? শুধু বাংলায় পাশ করছে 10 জন। তাহলে আমাদেরকে এবার দেখেন তো, শুধু গণিতে আছে 30 জন, গণিত এবং বাংলায় আছে 40 জন, শুধু বাংলায় আছে 10 জন। এই 40 জনের ভিতরে কিন্তু 10 জনের কেউ নাই, এই 30 জনের ভিতরেও 10 জনের কেউ নাই। তাহলে এখানে বলেন তো, এইখানে আছে 30, এখানে আছে 40, আর এখানে আছে 10, তাহলে মোট কত হইলো? 80। তাহলে এই 80 জন হচ্ছে বাংলা গণিত এবং দুইটা মিলে পাশ করছে। তাহলে বলেন তো এখানে কয়জন আছে? 20 জন আছে। তাহলে এই 20 জন আসলে কি করছে? ফেল করছে, কারণ 80 জন বিভিন্ন ভাবে পাশ করছে। এই 80 জনের ভিতরে 30 জন আছে যারা শুধু ম্যাথে পাশ করছে, 10 জন শুধু বাংলায় পাশ করছে, আর 40 জন হচ্ছে বাংলা এবং ম্যাথ দুইটা মিলে পাশ করছে। তাইলে বাকি থাকে 20 জন, তাহলে এই 20 জন হচ্ছে কি ফেল করছে। তাইলে কতজন শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করছে? 20 জন, যেহেতু আমাদের বাকি সবগুলোই হিসাব শতকরার ভিতর থেকেই ছিল। ওকে, এরপরে দেখেন শতকরা পাস ফেল হার জিত ওই একই আর কি। একটি পরীক্ষায় 60% গণিতে আমরা প্রথমে একটা বেনচিত্র আঁকবো, বেনচিত্রের ভিতরে দেখবো 60% গণিতে এবং 70% ইংরেজিতে পাস করে, উভয় বিষয়ে 15% ফেল করে, তাহলে পাশের হার কত? ঠিক আছে, এবার দেখেন আমরা এটাকে কি করব, এই দুইটা দেওয়া আছে পাস এবং এটা দেওয়া আছে ফেল, তাহলে আমরা হয় সবগুলাকে ফেলে নিব, না হয় সবগুলাকে পাসে নিব। এবার দেখেন আমরা যদি এইটাকে মনে করেন 15% ফেল করছে, তার মানে আমরা যদি নেই যে কত পার্সেন্ট পাস করছে, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় কি যে 15% উভয় বিষয়ে ফেল করছে, তাহলে পাস করছে 85% উভয় বিষয়ে, তাইলে কিন্তু হয় না। দেখেন গণিতে, শুধু গণিতে যদি 60 জন হয়, তাহলে উভয় বিষয়ে 85 কিভাবে হয়? ইম্পসিবল। তাহলে আমরা এগুলাকে ফেলে নিব, সবগুলাকে ফেলে নিব।
ঠিক আছে? ওকে, তাহলে দেখেন গণিতে পাস করছে 60 জন, তাহলে ফেল করছে কতজন? 40 জন। এরপরে আসেন ইংরেজিতে পাস করছে কয়জন? 70 জন, তাহলে ফেল করছে কয়জন? 30 জন। উভয় বিষয়ে ফেল করছে কতজন? 15 জন, তার মানে এখানে আছে 15, এখানে আছে কত? 15। এবার বলেন তো শুধু গণিতে ফেল করছে কত? 25। আর এখানে আছে কত? 15। তাহলে মোট ফেল করলো কতজন? বলা হয়েছে উভয় বিষয়ে পাস করছে কতজন, সেটা নির্ণয় করতে হবে। তাহলে বলেন তো মোট ফেল করছে কয়জন? 25 জন, 15 জন আর হচ্ছে 15 জন। তাহলে 15 15 30 আর হচ্ছে 25, তার মানে কত হয়? 55। তাহলে 55 জন কি করছে? ফেল করছে। 55 জন ফেল করছে। তাইলে আমাদের বাকি যা পাবো সেটা হয়ে যাবে। ওকে, তাহলে 55 জন যদি ফেল করে, তাহলে এখানে চাইছে উভয় বিষয়ে পাস করছে কতজন, তাহলে পাস করলো কতজন? উভয় বিষয়ে মোট পাস করছে 45 জন। ওকে, এরপরে দেখেন শতকরা পাস বা ফেল একই। কোন পরীক্ষায় 200 জন পরীক্ষার্থীর মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে ফেল পাস করলে উভয় বিষয়ে ফেল কত? আগেরটাই ছিল শতকরা কত বলছে, এখানে বলে দিচ্ছে 200 জনের মধ্যে। তো দেখেন আমরা এখানে একটা বেন চিত্র আঁকবো। বেন চিত্র আঁকার পরে প্রথমে নির্ণয় করব হচ্ছে 70% বাংলায়, 70, ইংরেজিতে 60 এবং উভয় বিষয়ে 40, তারে এখানে হচ্ছে 40, এখানে যদি 40 হয় এখানে থাকবে 30 আর এখানে থাকবে হচ্ছে 20। তো 30 আর 40 হচ্ছে কত? 70 আর 20 হচ্ছে 90, অর্থাৎ 90 জন পাস করছে। তাহলে ফেল করছে কতজন? 10 জন। তাইলে ফেল যদি করে 10 জন, এই 10 জন কত জনের মধ্যে? যেহেতু শতকরায়, তাইলে 100 জনে ফেল করছে কতজন? 10 জন। তাহলে 200 জনে ফেল করবে কতজন? 10 ইন্টু 200 ভাগ হবে 100। তো কাটাকাটি করলে 2, তার মানে 20 জন। তাহলে 200 জনের মধ্যে কতজন ফেল করবে? 20 জন ফেল করবে। তা এবার দেখেন কোন পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাস করেছে এবং উভয়, তাহলে দেখেন কোন পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাস করেছে, ইংরেজিতে ফেলের মোট সংখ্যা যদি 75 হয়, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত? বলা হয়েছে 100 জনের মধ্যে পাস করছে 85 জন, তাহলে 85 জন যদি পাস করে, তাহলে বলেন তো ফেল করছে কতজন? ফেল করছে 15 জন। তাহলে 100 জনে ফেল করছে কতজন? 15 জন। এইবার দেখেন যখন 15 জন ফেল করলো তখন পরীক্ষার্থী কতজন? বলেন তো 100 জন। বলা হয়েছে মোট ফেল করছে 75 জন, তাহলে পরীক্ষার্থী কত? তাহলে 15 জন ফেল করে পরীক্ষার্থী হচ্ছে 100 জন। যদি একজন ফেল করে তাহলে পরীক্ষার্থী কত? 100 ভাগ 15। যদি 75 জন ফেল করে তাহলে পরীক্ষার্থী কত হবে? 100 গুণ 75 ভাগ হবে 15। তাহলে 4 15 60, 5 15 75, 5 একে 500। তার মানে মোট শিক্ষার্থী ছিল কতজন? 500 জন। ওকে, এরপরে দেখেন টাইপ 8, কোন পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করেছে। তাহলে 60%, তার মানে 100 জনের ভিতরে 60% পাস করছে। ফেল করছে কতজন? 40 জন। যারা পাস করেনি অর্থাৎ ফেল করছে, তাদের 15 জন গেছে বিদেশে এবং 45 জন ব্যবসা শুরু করছে। তার মানে 45 এবং 15 ফেল করছে কতজন? ফেল করলো কতজন? আমাদের এই তথ্য অনুযায়ী এখানে 15 জন যেহেতু বিদেশে গেছে এবং 40 জন ব্যবসা শুরু করছে, তার মানে ফেল করছে কতজন? 60 জন। 60 এর ভিতরে কারা আছে? 15 প্লাস 45, এরা। তাহলে মোট ফেল করছে কতজন? 60 জন। এবার বলা হয়েছে পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল। আমরা একটু এখান থেকে আসি। 40% পাস করছে, তাহলে 100 জনে পাস করে কতজন? 40 জন। 60 জন, 60% পাস 60 জন। তাহলে 100 জনে ফেল করছে কতজন? 40 জন ফেল করছে। তাহলে এটা হচ্ছে ফেল। তাহলে 100 জন যদি শিক্ষার্থী থাকে, ফেল করছে 40 জন, কিন্তু ফেল তো করছে 70 জন, বের করতে হবে তাহলে শিক্ষার্থী কত ছিল। তাহলে 40 জন ফেল করলে, 40 জন ফেল করলে শিক্ষার্থী থাকে 100 জন। তাহলে একজন ফেল করলে শিক্ষার্থী থাকবে 100 ভাগ 40। তাইলে ফেল করছে হচ্ছে 60 জন। তাহলে 60 জন ফেল করলে শিক্ষার্থী হবে 100 গুণ 60 ভাগ হবে 40। 100 গুণ 60 ভাগ 40, শূন্য শূন্য কাটা যায়। তারপরে আমরা যদি কাটি 50 দুগুণে হবে 100, 2 থাকবে, 3 দুগুণে 6, অর্থাৎ 3 50 150। তাহলে শিক্ষার্থী ছিল 150 জন। ওকে,
এবার দেখেন 9 নাম্বার বিবিধে চলে আসছে, অর্থাৎ এটার কোনো টাইপ নেই, এখানে কথা ঘুরে কোশ্চেন আসবে, বিভিন্ন ভাবে কথার প্যাচে ফেলবে। বলা হয়েছে 350 টাকা দরে, দরে মানে হচ্ছে কি 1 কেজির দাম, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 60 টাকা হারে বিক্রি করলে 60 টাকা হারে ব্যাট দিলে কত টাকা ব্যাট দিতে হবে? অর্থাৎ 60 টাকা হারে মানে হচ্ছে কি 100 টাকায় 60 টাকা ভ্যাট দিবে, এবং কিনছে কয় টাকা করে? 350 টাকা করে কিনছে। তাহলে 350 টাকা করে 3 কেজি মিষ্টির দাম কত হবে? 3 ইন্টু 350, তাহলে 0 3 5 15, 3 5 15 থাকবে 1 3 3 আর 9 আর 1 10, অর্থাৎ 1050 টাকা। তাহলে মিষ্টি কিনছে মোট কয় টাকার? 1050 টাকার, এবং ভ্যাট দিতে হবে 60 টাকা হারে, অর্থাৎ 100 টাকায় 60 টাকা। তাহলে 100 টাকায় ভ্যাট দেয় কয় টাকা? 60 টাকা। 1 টাকায় ভ্যাট দিবে কত? 4 ভাগ 100। তাহলে 1050 টাকায় ভ্যাট দিবে কত? 4 ইন্টু 1050 ভাগ হবে 100। এই শূন্য এই শূন্য কেটে দেওয়া যায়, 2 দিয়ে কাটলে থাকবে 5 দুগুণে 10, আর এটাকে কাটতে থাকবে 2, 5 দুগুণে 10, 5 একে 5, অর্থাৎ 21 ইন্টু 2 অর্থাৎ 42 টাকা। 42 টাকা কি দিবে? ব্যাট দিবে। ওকে, এরপরে দেখেন একটি ভোটার কেন্দ্রের সামনে যেহেতু ইলেকশন আছে, ভোট আছে, এই টাইপের ম্যাথ আসতে পারে। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। তাহলে যে ব্যক্তি নির্বাচিত হয়েছে সে ভোট পাইছে কত পার্সেন্ট? 55% ভোট পাইছে নির্বাচিত ব্যক্তি। বলা হয়েছে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী, একমাত্র প্রতিদ্বন্দ্বী মানে কি? ওই কেন্দ্রে আরো একজনই ছিল, মাত্র 2 জন ব্যক্তি ছিল, যে জিতছে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পাইছে। ভোট কেন্দ্রে কতজন উপস্থিত ছিলেন? এবার একটু বিষয়টা আমরা দেখি, যে ভোট বেশি পাইছে কত? 10,000। যে জিতছে সে পাইছে 55%, তার মানে যে হারছে সে পাইছে 45%। তাহলে বেশি পাইছে কত পার্সেন্ট বলেন তো? বেশি পাইছে কত পার্সেন্ট? 10%। এবার দেখেন 10টা ভোট সে বেশি পাইলে, যদি 10টা ভোট সে বেশি পায়, তাহলে ওই কেন্দ্রে ভোটার ছিল কত? 100, কারণ 10% বেশি পাইছে, 100 জনের ভিতরে 10টা ভোট বেশি পাইছে। এবার যদি একটা ভোট বেশি পায়, তাহলে ভোটার কেন্দ্রে ভোটার ছিল কত? 100 ভাগ 10। এবার সে কত ভোট বেশি পাইছে? 10,000 ভোট বেশি পাইছে। তাহলে ভোটার কেন্দ্রে কত হবে? 100 গুণ 10,000 ভাগ হবে 10। তাহলে আমরা একটা একটা শূন্য কেটে দিতে পারি, তাহলে যা থাকবে এখানে 3টা 2টা 5টা, অর্থাৎ অ্যান্সারটা হবে 1 2 3 4 5, 1 2 3, অর্থাৎ 1 লাখ ভোটার ছিল আর কি। ওকে, এরপরে হচ্ছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট এত টাকা মেয়েকে দিলেন, তার সম্পদের মোট মূল্য কত? তার সম্পদের মোট মূল্য কত? এবার একটু বিষয় দেখেন, মিস্টার রেজা তার সম্পদের 12% দিছে স্ত্রীকে, আর ছেলেকে দিছে কত পার্সেন্ট? 58%। তাহলে স্ত্রী এবং ছেলে দুইজনকে মোট কত দিল? 12 প্লাস 58 সমান কত হইল? 60 70, অর্থাৎ 70% দিছে দুইজনকে। বাকি যে 30% থাকে, এই 30% কাকে দিছে বলো তো? এই 30% দিছে মেয়েকে। তাহলে বলা হয়েছে তার মোট মূল্য কত? তাহলে 30 টাকা যদি মেয়েকে দেয়, 30% মেয়েকে দিছে, তাহলে 30 টাকা যদি মেয়েকে দেয়, তাহলে তার মোট সম্পদ কত? 100 টাকা। তাহলে 1 টাকা যদি মেয়েকে দেয়, তার মোট সম্পদ কত? 100 ভাগ 30। এবার বলছে সে দিছে কত? 3 লক্ষ টাকা দিছে। তাহলে 3 এর সামনে কয়টা শূন্য আছে? 5টা শূন্য আছে। এই টাকা যদি দেয় তাহলে কত হবে? 100 গুণ 3, 1 2 3 4 5 ভাগ হবে 3 শূন্য। তাহলে কাটাকাটি করলে দেখেন এই শূন্য বাদ হয়ে গেল, 3 দিয়ে কাটলে 1 থাকবে, সামনে আরো 4টা শূন্য থাকবে। তাহলে তার মোট সম্পদ হবে কত? 1 1 2 3 4 5 6। এই যা হয় এই টাকাটা ছিল তার মোট সম্পদ। এই টাকার ভিতর থেকে সে এত টাকা দিছে মেয়েকে। ওকে, এরপরে হচ্ছে শতকরা টপিকস এই পর্যন্ত শেষ। দেখা হবে পরবর্তী কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।